নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজন। মুক্ত কণ্ঠ নিবেদন করছি ইস্পাহানি, মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব সংবাদ, গণমাধ্যম, জনমত এই বিষয়টি নিয়ে। তার আগে জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির প্রতিবাদে দাবি উঠেছিল রেমিটেন্স পাঠানো বন্ধের। এ নিয়ে নানা অপতথ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছাত্র বিক্ষোভ ও গণহত্যার জেরে পদত্যাগ করলেন 15 জনেরও বেশি সেনা কর্মকর্তা। ফেস দ্য পিপলের বরাতে যে খবরটি ছড়ানো হচ্ছে তা অসত্য। গণমিছিল কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত একাধিক। নাশকতার মামলায় জামিন পেলেন 78 এইচএসসি পরীক্ষার্থী। কোটা আন্দোলনে মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি। বাংলাদেশের ভাবমূর্তি ও বিনিয়োগ জড়িত থাকায় জাতিসংঘের প্রস্তাব বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। বিশেষ কিছু শিরোনাম আমরা শুনছিলাম। আজকের সারাদিনের আপডেট যদি আপনাদের জানিয়ে আসি, গণমিছিল কর্মসূচি ঘিরে খুলনায় পুলিশের সাথে আজকে ব্যাপক সংঘর্ষ হয়েছে, যেমনটি শিরোনামে আমরা বলছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা সেখানে ছিলেন, এতে প্রাণ গেছে এক পুলিশ সদস্যের, আহত হয়েছেন বেশ অনেকেই। এছাড়া হবিগঞ্জে বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এছাড়াও নরসিংদী এবং লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পাল্টা ধাওয়া হয়েছে আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের আন্দোলনে বৃষ্টি ভেজে রাজপথটা ফের উত্তপ্ত। শুক্রবার দুপুরের পর খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। সোনাডাঙ্গা মোড় পার হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে পুলিশের সাথে বাধে সংঘর্ষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী, পরে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী গণমিছিল বের করে শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানায় বিভিন্ন পেশাজীবীরা। চকবাজার এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। হামলা ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। আরশিনগর এলাকায় তাদের বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। একসময় হঠাৎ দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। হবিগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় উত্তপ্ত হয়ে ওঠে আশপাশের এলাকা। এর মাঝে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। চট্টগ্রামে আন্দরকিল্লা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। নগরীর লালদিঘি সহ কয়েকটি স্থান ঘুরে টাইগার পাস মোড়ে সমাবেশ করে তারা। গাইবান্ধা, জয়পুরহাটে পুলিশি বাধা ও বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল, রংপুর, ময়মনসিংহ, পাবনা, কুমিল্লা, সিরাজগঞ্জ, গাজীপুর, বগুড়া সহ বিভিন্ন স্থানে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে
সংহতি জানান অভিভাবক সহ পেশাজীবীরাও। তানিম রহমান, চ্যানেল 24। আজকে সারাদিন গোটা দেশব্যাপী কোটা আন্দোলন এই ইস্যুতে যে ঘটনাগুলো ঘটেছে তার একটি প্রতিবেদন আমরা এতক্ষণ দেখছিলাম, এবং তারই পরিপ্রেক্ষিতে দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে কাল সারাদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন, এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য তারা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আমরা আজকে আলাপ করবার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ান হক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এই সময় আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আজকের ঘটনাগুলো নিশ্চয়ই আপনারা দেখছিলেন, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে আমরা যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের এই ঘটনা নিয়ে চিকিৎসক যারা রয়েছেন এবং বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, এবং গণমাধ্যমকে তারা সরাসরি বাতাবি লেবু আখ্যা দিয়ে একরকম ধিক্কার জানিয়েছেন। একদিক থেকে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের ধিক্কার, পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এক ধরনের অভিযোগ করা হচ্ছে। এই যে এক ধরনের দোটানার মধ্যে রয়েছেন গণমাধ্যম, বিশেষ করে মেইন স্ট্রিমের যে গণমাধ্যমগুলো, সাধারণ মানুষের এই বিরক্তির কারণটি আসলে কেন হয়ে উঠছে? জনাব সাইফুল আলম চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। আমি তো ভাবছিলাম যে আপনি রাজা ভাইকে দিয়ে শুরু করবেন, কারণ রাজা ভাই আমার মনে হয় আমরা আসবো নিশ্চয়ই আপনাকে দিয়ে। সে বাতাবি লেবুর কনসেপ্টটা আপনি যদি আমরা সোশ্যাল মিডিয়া ফলো করে থাকি, ইন্টারনেট তখনও বন্ধ হয়নি, যখন বিটিভিতে আগুন লাগে তখন কিন্তু এক ধরনের ট্রল হয়েছিল যে বিটিভিতে যখন পড়ছিল তখন বাতাবি মানে যখন পড়ার আগে যখন সারা দেশে আন্দোলন কোটা সংস্কারের দাবিতে যখন আন্দোলন এবং হত্যাযজ্ঞ হয়েছে, সেইখানে কিন্তু বিটিভিতে তখন বাতাবি লেবুর বাম্পার ফলন এই ধরনের একটা অনুষ্ঠান, সেই থেকেই মোটামুটি ট্রল হয়ে যায় আর কি। তো ওইটাকে আসলে মানে ওইটার আদলেই বলছে যে বাকি গণমাধ্যমগুলো, কিন্তু গণমাধ্যমের এখানে অনেকগুলো ভাগ আছে, অনলাইন, তারপরে টেলিভিশন চ্যানেল, তারপরে পত্রিকার, সোশ্যাল মিডিয়াকে মানে আমি নিউজ মিডিয়া বলবো না, কিন্তু এক ধরনের সামাজিক মাধ্যম, গণমাধ্যম তো বটেই। এবং কখনো কখনো দেখা গেছে যে আমাদের মানে মেইন স্ট্রিম নিউজ মিডিয়া যখন, এটা শুধু বাংলাদেশে না, অনেক দেশেই এই ধরনের পরিস্থিতিতে যখন ঠিক রোলটা প্লে করতে পারে না, অর্থাৎ ঠিক রোলটা হচ্ছে যা ঘটছে সেটা ঠিকভাবে যাচাই বাছাই করে দেখানো, সেটা অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে মানুষ তখন বিশ্বাস করে, সেটা আমাদের দেশে হচ্ছে। তো সেদিক থেকে চিন্তা করলে প্রথম যদি আমি পত্রিকার কথা বলি, যে দেখেন আমরা যখন অদ্ভুত কিছু কারণ এবং যুক্তিতে পুরো মানে সারা ওয়ার্ল্ডে ইন্টারনেট শাটডাউন হয়। আপনি দেখেন পাশের দেশ 2023 সালের আপনার ইন্টারনেট সোসাইটির যদি রিপোর্ট দেখেন যে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি শাটডাউন হয়েছে। সেটা কোথায়? কাশ্মীরে, একটা অঞ্চলে, যেখানে পুরো দেশে মানে পুরো কান্ট্রিতে শাটডাউন, এটা ওয়ার্ল্ডের রেয়ার কেস। এবং যেটা আমাদের হয়েছে, যেটা হয়েছে যে ইম্প্যাক্টটা ভয়াবহ, এখন আমরা বুঝতে পারছি না, এটার লং টাইম একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, তো অদ্ভুত কারণ আর কি। এবং আজকেও বলেছেন যে ফেসবুক যখন বন্ধ করা হয় মোবাইল নেটওয়ার্ক থেকে, যে বৃষ্টিতে স্যাটেলাইটের পানি, এটা মানে প্রযুক্তি সম্পর্কে বা ইন্টারনেট নেটওয়ার্কিং কমিউনিকেশন নেটওয়ার্কিং সম্বন্ধে সামান্য জ্ঞান আছে, উনিও একথা শুনলে মনে করবে যে আমি যতদিন যা জেনেছিলাম সেটা আসলে ঠিক না, এরকমই আছে। তো যাই হোক, তো সেই সময়ে মানুষ পত্রিকা ছিল, বাসায় পত্রিকা পেয়েছে, এবং পত্রিকাগুলোকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে কিছু পত্রিকা মানুষ বিশ্বাস করে, এবং কারণ ইন্টারনেট বন্ধ ছিল, সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, টেলিভিশনগুলোতে একটা সময়ের পর যখন কারফিউ জারি হলো, তারপর থেকে আপনি দেখবেন যে টেলিভিশনগুলোতে মৃতের সংখ্যা আসেনি। খেয়াল করে দেখবেন, ওই দিন সন্ধ্যাবেলা পর্যন্ত মৃতের সংখ্যা দিচ্ছিল, তারপর থেকে মৃতের সংখ্যা পুরোটাই নাই, ছিল না। আমি ক্লোজলি মনিটরিং করেছি। কিন্তু পত্রিকাগুলো ঠিকভাবে, ফলে 211, 12, 15 যাই হোক, বিবিসির আজকের রিপোর্ট হচ্ছে 208, কেউ বলছে 211। এইটা যদি পত্রিকাগুলো না করতো, তাহলে যদি আজকে কেউ যদি বলতো 5000 মানুষ মারা গেছে, মানুষ বিশ্বাস করতো। সোশ্যাল মিডিয়াতে কেউ যদি বলতো যে 5000 মানুষ মারা গেছে, 2000 মানুষ মারা গেছে, মানুষ বিশ্বাস করতো। এটা হতোই। সেদিক থেকে মানে রিয়েল রোলটা প্লে করলে কি অবস্থা হয়, যে
এই যে ধরেন সেক্ষেত্রে কি সেই রোলটা প্লে করতে না পারার কারণেই কি সাধারণ মানুষের এতটা এখন পত্রিকা আসতেছে পরের দিন, খেয়াল করে দেখেন জি, একদম আমার কাছে পরে ইন্টারনেট আসছে। ছিল না, আমি অনলাইনে থাকতে পারছি না, আপনি মাঝে মাঝে ইন্টারনেট স্লো করে দিচ্ছেন, ঠিক আছে, আপনি IP4 ডাউন করছেন, 6 ডাউন করছেন, সবই আমার কেড়ে নিচ্ছেন। তখন আমার কি হচ্ছে, তখন আসলে পত্রিকা আসতেছে পরের দিন, কিন্তু আমার তো ইনস্ট্যান্ট জানার, আমার বাসার পাশে গুলির একের পর এক গুলি হচ্ছে, আপনার মোবাইল কল আসতেছে, আত্মীয় স্বজন অন্য জায়গা থেকে ফোন করছে, এখানে ভয়ানক গুলি হচ্ছে, তখন মানুষ আতঙ্কিত। কেউ একজন বলছে যে এত যখন গুলি হচ্ছে মানুষের স্বাভাবিক মনে হতেই পারে যে ঠিক আছে 100 গুলি হলো, 100 গুলিতে যদি 10 জন মানুষ মারা যাবে না, তো আপনি অবিশ্বাস করতে পারেন না, তাই না? জি। ফলে মানে আপনার, আমি একটা স্টোরি দেখছিলাম গতকাল, যে ইভেন আওয়ামী লীগের উনি ওয়েব কমিটির চিফ প্রকৌশলী তন্ময়, ওনাদেরই অ্যানালাইসিস হচ্ছে যে যখন ইন্টারনেট শাটডাউনের আগে যত গুজব ছড়িয়েছে তার চেয়ে বেশি গুজব ছড়িয়েছে ইন্টারনেট শাটডাউনের পরে। আমি ব্যক্তিগত মনিটরিং করার কাছে রিসার্চের কারণে আমার অ্যানালাইসিসটা নাই বললাম। আমার অ্যানালাইসিস হচ্ছে এখনও পর্যন্ত 32% বেশি আপনার গুজব আপনি যখন ইন্টারনেট শাটডাউন করেছেন তখন। তো সেই কারণে মানুষ যেহেতু টেলিভিশনে রিয়েল ইনফরমেশনগুলো পায়নি, এখন কেন পায়নি, যেমন ধরেন অনেক সাংবাদিক মাঠে, যে 4 জন সাংবাদিক মারা গেছেন, তারপরে আপনার অনেক সাংবাদিক মাঠ পর্যায়ে গিয়ে ঠিকভাবে অ্যাসাইনমেন্ট করতে পারছে, কারণ মানুষ বিক্ষুব্ধ। কিন্তু মাঠ পর্যায়ে সাংবাদিক আপনি দেখবেন যে অনেকেই, যেমন যেদিন রাষ্ট্রীয় সরকারি শোক ঘোষণা করলো, মানুষ কিন্তু সেটাকে বয়কট করলো, লাল ধারণ করলো। সাংবাদিকরা কিন্তু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল করেছে, কিন্তু নিউজে এসে যখন নিউজ পড়ছে তখন কিন্তু কালো ধারণ করছে। ফলে মানুষ কিন্তু ওই কালোটা দেখছে, তার সোশ্যাল মিডিয়া এটা দেখছে না, সে মনে করছে সে ওইটার পার্ট, পুরো সিস্টেমের পার্ট হয়ে যাচ্ছে। ফলে সে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে সে মায়ের খাচ্ছে, যেটাতে তার আসলে মানে মাঠ পর্যায়ে সাংবাদিকদের কম। ইভেন আপনি যখন মানে আমাদের এটা আমরা হয়তো পুরোপুরি আলোচনায় আসবো, কিন্তু ফলে মানুষের মধ্যে যেহেতু টেলিভিশন ওই সময় ইন্টারনেট শাটডাউন থাকার কারণে টেলিভিশন ছিল তাৎক্ষণিক ইনফরমেশন পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, সেটা যখন ফেল করেছে তখন মানুষ তো বিক্ষুব্ধ হবেই। জি, জনাব সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে আবার আসবো। রেজওয়ান হক, আপনার কাছে একটু আসতে চাই। সাইফুল আলম চৌধুরী বলছিলেন সাধারণ মানুষের বিরক্তির কারণগুলো, এবং তিনি বলছিলেন যে রিয়েল সংবাদ প্রকাশ করতে না পারার কারণেই মূলত আরও কিছু কারণের কথা উনি উল্লেখ করেছেন। রিয়েল সংবাদ প্রকাশ কেন করতে পারছেন না, যেটি তিনি উল্লেখ করেছেন যে সাধারণ সাংবাদিকরা মার খাচ্ছেন এবং তথ্যগত কিছু জায়গায় মৃত্যু সংবাদ নিয়েও বিভ্রাট তৈরি হয়েছে। আপনি কি এখনকার যে সংবাদগুলো তৈরি হচ্ছে বা প্রকাশ হচ্ছে সন্তুষ্ট কিনা? ধন্যবাদ। না, সন্তুষ্টির কোনো সুযোগ নাই। অবশ্যই দেখুন, এটা সাইফুল আরও ভালো জানে, সে তো সাংবাদিকতার ছাত্র ছিল, এখন শিক্ষক। সাংবাদিকতা সারা দুনিয়াতেই একটা কি বলে চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা এটাও দেখেছি, একবার হোয়াইট হাউস থেকে CNN করেসপন্ডেন্টকে বের করে দেওয়া হয়েছিল। এটা একটা এক্সাম্পল দিলাম আর কি। এবং ইউ আর ফেক বলে, হ্যাঁ, 2016 সালে। তো ফেক অর ট্রু সেটা জানি না, বাট ঘটনাটা তো এরকম। ট্রাম্প বলছিল ইউ আর ফেক, তারপরে তাকে বের করে দিয়েছিল। হোয়াইট হাউসের ঘটনা এটা। জি, সেটা কোন দেশ? আমেরিকা, যেখানে গণতন্ত্র, মানবাধিকার এগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা তারা বলে থাকেন, সেখান থেকে একজনকে বের করে দেওয়া হয়। তো কম বেশি সারা দুনিয়াতেই সাংবাদিকরা নানান ধরনের চাপের মধ্যে থাকে। তাদেরকে আমি অবশ্যই এটা বলবো যে একদম আমরা যেটা করতে চাই সেটি যে করতে পারি সেটা পারি না আসলে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, বাংলাদেশে হয়তো মাত্রাটা কখনো কখনো বেশি হয়। তো এই পেশাতে এরকম একটা চ্যালেঞ্জিং পেশা, এবং যখন আমরা এই বিশেষ সময়টা বাদ দেন, স্বাভাবিক সময়েও আমরা কি সঠিকভাবে মানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেটা আমরা বলি সেটা কি করতে পারছি কিনা, এটাও একটা প্রশ্ন। আর এখন যে সময়টা, সেখানে তো অবশ্যই আরও বেশি চ্যালেঞ্জ এবং আরও বেশি প্রেশার বিভিন্ন ধরনের। এটা মানে হাউজের মধ্যেও আছে, হাউজের বাইরেও আছে, এক্সটার্নাল ইন্টারনাল দুটোই আছে। এর মধ্যে থেকেও আমি অবশ্য পুরোপুরি এটা বলবো না যে সাংবাদিকতা অ্যাজ এ হোল, সাংবাদিক ধরেন এখন কথা পত্রিকার কথা তো সাইফুল বলেছে, পত্রিকা
ভূমিকাটা বা পত্রিকার ওরা মোটামুটি চেষ্টা করেছে যতটুকু করা সম্ভব সেটা করেছে। এবং এটার কারণ আমার মনে হয় যে পত্রিকার ম্যানেজমেন্ট একরকম, টেলিভিশনের ম্যানেজমেন্ট একরকম, এই পার্থক্য গড়ে দিয়েছে এখানে, যে ওরা কিছু অনেকখানি বলতে পেরেছে, টেলিভিশন বলতে পারে নাই। টেলিভিশনের চ্যালেঞ্জটা বেশি পত্রিকার তুলনায়। ও সাইফুল তো বললো পত্রিকা আসে পরের দিন, একদিন পরে, অনেক সময় পাওয়া যায় টেলিভিশন লাইভ করা শুরু করে ইনস্ট্যান্ট, কি দিচ্ছি না দিব কি দিব না এটার জন্য তারা সময় পায়। গেটকিপিং অনেক সময় থাকে, হ্যাঁ গেটকিপার অনেক সময় পায়। তো টেলিভিশনগুলির তো সে সময় নাই, তাদেরকে লাইভে যাইতে হয়, কখনো কখনো প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ চ্যানেলগুলির বুলেটিন থাকে। তো যখন আপনি এই ধরনের একটা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়বেন, তখন টেলিভিশনগুলির পার্টিকুলার যদি আমি বলি যে তাদেরকে একটা প্রেশারের মধ্যে থাকতে হয়। তবে আমি গড়ে সব চ্যানেল বা সবগুলি একই ভূমিকা পালন করছে সেটা আমি বলবো না। 34টা বা 35টা চ্যানেল এখন অন এয়ারে আছে, তাদের মধ্যে সবাই যে ফেল করেছে, সবাই যে মানুষের প্রত্যাশার এই মুহূর্তে মানুষের বা যারা আন্দোলন করছেন তাদের প্রত্যাশা মিডিয়ার কাছে অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু ওই তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করার মতো অবস্থা কিন্তু আমাদের নাই। কিন্তু আমি আমার জায়গা থেকে, আমার দায়িত্ববোধ থেকে, আমার প্রফেশন থেকে চেষ্টা করতে হবে আমাদের সেটা। আমি বলবো না যে 34টা টেলিভিশনই ব্যর্থ হয়েছে, সেটা না, যারা অনেকেই পেরেছে কিন্তু মানে যতটা সম্ভব। তো সেই হিসাবে এবং সাইফুল ভালো জানবেন, আপনিও এই পেশায় আছেন, আপনিও জানবেন এক একটা হাউসের এগুলি কিন্তু কেস টু কেস দেখার দরকার। এক একটা হাউসের এক একটা পলিসি থাকে। তো সবাই একরকমভাবে যে ভূমিকা পালন করতে পারছে বা একইভাবে ফেল করছে সেটা আমি বলবো না। তবে এটা সত্য, এটা আমি মেনে নিচ্ছি যে আমরা যতটুকু করার দরকার ছিল, যতটুকু করা উচিত ছিল, সেইভাবে আমরা সবসময় করতে পারি নাই। সেটার জন্যে অবশ্যই আমাদের লিমিটেশন যেটা, সেটা আমরা তো সবাইকে, দর্শকদেরকে বা পাঠকদেরকে তো জনজনে গিয়ে বোঝাতে পারবো না। আমাদের সমস্যাটা আমরা বুঝি, এবং এই সমস্যা আমি মনে করি যে এখন অনেক কিছু শিখলাম আর কি। আমরা এই মানে সবসময় তো আসলে শেখার সময় আসে মাঝে মধ্যে, কখনো কখনো বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় যে আমাদের কি করা উচিত, কি করতে পারতাম, বা যেটা করেছি সেটা কতখানি ঠিক কিনা, এগুলো রিভিউ করা যায় যখন আমরা বিশেষ মুহূর্তে পড়ি। তো আমার মনে হয় যে এই যে এখন যেটা ঘটলো, আমাদের নিয়ে যে প্রশ্নটা উঠছে, মাঠে ময়দানে গিয়ে আমরা অনেকে বিরূপ পরিস্থিতির মুখোমুখি পড়ছি, আহত হচ্ছে, সাংবাদিকরা মারাও গিয়েছে, সাংবাদিকরা মারা যায়, মানে এটা আমি মনে করি যে আমাদের প্রফেশনটা, বিশেষ করে টেলিভিশন পত্রিকা, আজকেও সিলেটে আহত হয়েছে। পত্রিকার একটা সুবিধা আছে কি, ওরা একদম ঘটনাস্থলে না থেকে একটু দূরে থাকলেও পারে, কিন্তু ধরেন টেলিভিশনকে ঘটনাস্থলে থাকতে হয়, ক্যামেরা পার্সনকে ফুটেজ নিতে হয়, সে কিন্তু দূরে দাঁড়ায় ইনফরমেশন জোগাড় করলে তার চলছে না। তো আমি চাই না কখনো এই যে সাংবাদিকরা বা কোনো এই আন্দোলনে যারা অংশ নিচ্ছে তারা অথবা সাংবাদিকরা কেউই কারো প্রাণহানি হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ঘটনা কিন্তু ঘটে। তো আমার মনে হয় যে এই অবস্থাতে আমরা নিজেরাও অনেক কিছু শিখছি, অনেক কিছু মানে আমাদের বোধোদয় হচ্ছে, রিয়েলাইজ করছি। এখন আমার মনে হচ্ছে যে এই সময়টাকে যদি আমরা একটা কেস স্টাডি হিসেবে ধরি, তাহলে আমাদের সাংবাদিকতায় কোথায় যাওয়া দরকার ছিল, কেন পারে নাই, এবং এইটা ওভারকাম করার জন্য কি দরকার, এগুলো নিয়ে আমাদের এখন একটা কি বলে আলোচনা করা এবং একটা করণীয় বা একটা লাইন ঠিক করা, গাইডলাইন তৈরি করতে। এটা আসলে মানে সরি শেষ করেন, এটা শুধু মানে সাংবাদিকদের দোষ না যে সাংবাদিকদের বলছে, কারণ আপনি জানেন আমার পিএইচডির রিসার্চই হচ্ছে যে চ্যালেঞ্জেস টু মিডিয়া ফ্রিডম। সাধারণ মানুষজনের যে একটা অনাস্থা তৈরি হয়েছে, যে সংকট, আপনি দেখেন আপনি যখন গণমাধ্যম ব্যবস্থার কথা বলবেন, গণমাধ্যম ব্যবস্থার একটা পার্ট হচ্ছে টেলিভিশন। যে কোনো গণমাধ্যম ব্যবস্থা ছোট করে একটা বিরতি নিয়ে আমরা এসে হয়তো আলাপ করতে, হয়তো আমরা কন্টিনিউ করব। আপনি সময় হলে আমরা ছোট একটা বিরতি নিয়ে ছোট একটা বিরতির সময় হলো, বিরতির পরে অতিথি সহ আমরা আবারও হাজির হব, সাথে থাকবেন আশা করি।
বিরতির পর আরো একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে দুজন অতিথি রয়েছেন সাইফুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, এবং রয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ান হক। আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা একটি আপডেট দর্শক আপনাদের জানিয়ে আসতে চাই। দেশে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট যে বন্ধ রয়েছে, ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনা আহমেদ পলক। নাটোরে একটি আলোচনা সভায় তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত কখনোই সফল হবে না। আমরা একটু দেখে আসতে চাই তার বক্তব্য। ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আমরা অতিথিদের কাছে যেতে চাই। জনাব সাইফুল আলম চৌধুরী, বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন এবং অনাস্থার কথাগুলো আমরা বলছিলাম যে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হচ্ছে, এই জায়গাটা নিয়ে কথা বলছিলাম। এটি থেকে উত্তরণে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? একটু আপনাকে দিয়ে উত্তরণের আগে যেটা এক ধরনের ম্যাস পপুলার কনসেপশন দাঁড়াচ্ছে যে মিডিয়া ইচ্ছা করে করছে কিনা বা সাংবাদিকরা এর জন্য দায়ী কিনা, আমি একটু আপনাকে জাস্ট ফিরে এনে যাবো যে এখানে আমরা যদি 2007 সালে 1/11-এর সময় মিডিয়া কিন্তু স্বেচ্ছায়, আমরা কিন্তু এটা একজন পত্রিকা সম্পাদক একটা অনুষ্ঠানে স্বীকারও করেছিলেন যে তখন দেশের পপুলার পত্রিকাগুলো অনেকে কিন্তু করেনি, আমাদের বলি বিডি নিউজ করেনি, ইভেন চ্যানেলগুলো তখন করেনি। হ্যাঁ, এই ধরনের আসতো আর ভিডিও পাঠাতো অথবা একটা কাগজে পাঠিয়ে দিত, এটা অনিয়ার করা হতো বা প্রকাশ করা হতো। জি, ফলে এই যে মিডিয়ার উপরে চাপ, এইটা চাপের কারণে যে মিডিয়া সেন্সর করে বা আপনি ফ্রেমিং করে অন্যভাবে নিউজটা প্রচার করা, যেমন দেখবেন যে আপনি পুলিশ মারা যাচ্ছে সেটা আপনি আগে প্রচার করছেন, আন্দোলনকারী মারা যাচ্ছে সেটা দিচ্ছেন না অথবা সেটা পরে আনছেন। এটা নানান ধরনের মিডিয়ার গেট কিপিং ফ্রেমিংয়ের স্টাইল। তো এইটা মানে পার্টিকুলারলি একটা চ্যানেল বা একটা দুটো সাংবাদিক এইটা দায় দিলে, এইটা কারণ গণমাধ্যম ছাড়া কোনো দেশ চলতে পারে না। আর একটু আগে বলে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া চলতে পারে না। একটু বিশ্লেষণ আমি করি যে মিডিয়া আসলে দোষটা কম কেন মানে আছে। হ্যাঁ, একটা চ্যানেল কী করতো, আচ্ছা আগে ব্যাখ্যাটা দিই। সেটা হচ্ছে আমি যেটা বিরতির আগে বলতে চাচ্ছিলাম, গণমাধ্যম এটা আমরা বলি যে মিডিয়া সিস্টেম বা গণমাধ্যম ব্যবস্থা, এইটার বড় পার্ট, এটা আসলে একটা অংশ পলিটিক্যাল সিস্টেমের। ঠিক আছে, এখন পলিটিক্যাল সিস্টেমে দেখেন, আমি সাংবাদিকও ছিলাম, এখন শিক্ষকতা, দুটো বোঝার জন্য দুটো পেশাকে এক করে আমি উদাহরণ দিচ্ছি। আমরা বলি যে রাজনৈতিক লেজুর বৃত্তি, এটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল প্ল্যারারিজম। এটা খুব বিখ্যাত একটা থিওরি আর কি, এটা বোঝানোর জন্য যে গণমাধ্যমে আপনি লাইসেন্স পাচ্ছেন না যদি আপনি ইনকামবেন্ট বা কারেন্ট গভর্নমেন্টের পার্ট না হন, ওই অংশের ব্যবসায়ী, সাংবাদিক অথবা ওনার আস্থাভাজন কেউ না হন। আপনি দেখেন শুধু যে গণমাধ্যমের ক্ষেত্রে তা হয়েছে না, আপনার 2014 সালের নির্বাচনের পর থেকে যদি আমি ধরি, তাহলে সমাজের প্রত্যেকটা সিস্টেমে এটা, আপনি মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটি বলেন, সরকারি নিয়োগগুলোতে বলেন, আপনি বেশিরভাগই নিয়োগগুলো হচ্ছে আপনাকে বোঝা যাচ্ছে যে আপনি সরকারের আস্থাভাজন অথবা সরকারের জন্য বিপদ মানে বা সরকারের বিরুদ্ধে না, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। জি, তাহলে পলিটিক্যাল প্ল্যারারিজমটা আপনি শুধুমাত্র মিডিয়াতে পাচ্ছেন না, সমাজের সব সেক্টরে পাচ্ছেন। ঠিক আছে, সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগ হচ্ছে একইভাবে, পুলিশে, আমলায় সবভাবে একইভাবে হচ্ছে। তাহলে মিডিয়া শুধু আমি দোষ দিচ্ছি কেন? এই মজার বিষয় হচ্ছে পলিটিক্যাল প্ল্যারারিজম একা বাংলাদেশে কাজ করেনি গত আপনি 14-15 বছরে। এইটাতে আরেকটা থিওরি আছে, পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম। একটু ইংলিশগুলো কঠিন, বাংলা করাও আরও ব্যাপক। ক্লায়েন্টেলিজম কেন? অর্থাৎ মিডিয়া
বা সমাজের সব সিস্টেমের ব্যক্তিগুলো সরকারের ক্লায়েন্ট হয়ে যাচ্ছে। ক্লায়েন্ট হচ্ছে কীরকম? মিডিয়া। এখন এই ক্লায়েন্টালিজমটা হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে কীরকম? ধরেন একটা মিডিয়া, ধরেন আপনাদের মনে আছে কিনা 2015 সালে ডেইলি স্টারে একটা নিউজ ছাপা হয়েছিল, হিল ট্র্যাক্সে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ডেইলি স্টার এই নিউজটা করার পরে এবং প্রথম আলো করার পরে তাদের সমস্ত মাল্টিন্যাশনাল অর্থাৎ প্রাইভেট বিজ্ঞাপনগুলো বন্ধ হয়ে যায়, যেটা ডয়চে ভেলে এবং আল জাজিরা। এটা হচ্ছে জিকে মেরে বকে শেখানো। বিজ্ঞাপন ছাড়া তো, বিজ্ঞাপন তো লাইফ ব্লাড। আপনি গণমাধ্যমগুলো চলতে পারে না, চলতে পারবে না কোনো গণমাধ্যমই। এটা তো আপনার এখানে হাজি মোহাম্মদ মহসিন না যে আমি চালাবো, তাই না? এটা প্রাইভেট ইয়া, এটা বিটিভি না যে সরকার লোকসান দিয়ে চালাবে, ঠিক আছে? সো সরকারের ক্লায়েন্ট হয়ে যাচ্ছে আমি। কেন? সরকারের বিজ্ঞাপন অথবা প্রাইভেট বিজ্ঞাপনগুলো সরকারের অনুমোদন ক্রমে পাওয়ার জন্য। ফলে আমি প্রায়োরিজম ক্লায়েন্ট, এটা কিন্তু অন্য প্রফেশনও আছে। ধরেন পাবলিক ইউনিভার্সিটির টিচার, উনি যদি সরকারের সাথে একাত্ম না হন তাহলে সরকারের নানা ধরনের প্রজেক্ট পাচ্ছে না। ডাক্তার বা অন্য কোনো বড় পোস্ট পাচ্ছে না। ফলে ক্লায়েন্টিজম হলো এই দুইটা মিশ্রণে আপনি পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মিডিয়া যখন ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হবেন তখন সেখানে দেখেন আমরা গত 15 বছরে, এটা বাংলাদেশে আগেও ছিল, যে বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলো দলীয় ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যেটা গত 15 বছরে সবচেয়ে বেশি হয়েছে। আপনি প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স হচ্ছে প্রেইজ কনফারেন্স হয়ে গেছে, তাই না? তো এই প্রেস কনফারেন্স হলে এখানেও কিন্তু সমস্যা আছে। আপনি ট্রাম্প 2016 সালে খুব জনপ্রিয়তা ছিলেন, 2020 সালে হারলো, শুধুমাত্র তার একটা প্রেইজ এই ধরনের জার্নালিস্ট গ্রুপ ছিল। আপনি সবচেয়ে লেটেস্ট উদাহরণ হচ্ছে বরিস জনসন। সান ছিল তার সবচেয়ে প্রিয় মিডিয়া, মানে সবচেয়ে কাছের, তার সবচেয়ে প্রশংসা করতো। কিন্তু লাস্ট যেই স্টোরিটার জন্য যে কোভিডের সময়, সেটা কিন্তু সানের হাত দিয়ে মুখ ফসকে বেরিয়ে যায় একটা কনফারেন্সে, প্রেস কনফারেন্সে, সেখানে ডুবে। তো এরকম অনেকগুলো উদাহরণ আছে। তো আমি যেটা কথা বলতে চাচ্ছি মোটা দাগে, সেটা হলো মিডিয়া আসলে এককভাবে এই যে চাপ, তো ফলে ধীরে ধীরে 15 বছরে আপনি যখন পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়ে গেছেন, তখন অ্যাজ এ রেজাল্ট সেলফ সেন্সরশিপটা মিডিয়ার মধ্যে বাধ্য হয়। কারণটা হচ্ছে ক্লায়েন্টালিজমটা ভয়ঙ্কর কেন? ধরুন আমি রাজা ভাই, সরি, আপনি আছেন বলেই উদাহরণ দিচ্ছি। মাছরাঙ্গা বললো যে না, এই স্টোরিটা যাবে। এইখানে 2007 সালে আমরা শিখলাম প্রথমবারের মতো স্টেট অ্যাপারেটাসগুলা মিডিয়াকে ডিকটেট করে। ডিকটেট করে কীভাবে? সরাসরি করতো। 2014 সালের পরে সেটা সরাসরি করছে না। কীরকম? মাছরাঙ্গা স্কোয়ারের অনেকগুলো সিস্টার অর্গানাইজেশনের একটা, মাছরাঙ্গাকে কিছু করলো না বা মাছরাঙ্গা একটা ইয়ে করলো, তখন স্কোয়ারের আরেকটা প্রতিষ্ঠানের, সরকারের কিন্তু বাংলাদেশে 15টা গোয়েন্দা সংস্থা আছে, ধরেন তার মধ্যে এনবিআর একটা, এনবিআরকে বললো যে স্কোয়ারের একটা নিয়ে করুন, ঘাটাঘাটি করুন। তো বাংলাদেশে ব্যবসা করা আসলে খুব টাফ, হ্যাঁ। সো এখন ধরেন স্কোয়ারের উদাহরণস্বরূপ যদি 10টা প্রতিষ্ঠান থাকে, শুধুমাত্র মাছরাঙ্গার কারণে বাকি 10টা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, এটা কি সম্ভব? আপনি একবার ভাবেন তো। জি, মোটামুটি ক্লিয়ার। আপনার কাছে আবার আসবো জনাব রেজন হক, আপনার কাছে এবার একটু আসতে চাই। আপনারা সাইফুল আলম চৌধুরীর কথা আপনি শুনছিলেন, একটু জানতে চাইবো যে শুনছিলাম, কিন্তু সাইফুল যে এক্সাম্পলটা দিল এটা কিন্তু সে রূপক অর্থে বলেছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি বলে নিয়েছি, মানে এরকম যে আমাদের মাছরাঙ্গার সাথে হচ্ছে এটা ধরেন প্রথম আলোর আপনার ট্রান্সকমের আরো ধরেন 10টা প্রতিষ্ঠান আছে, 10টা প্রতিষ্ঠানের যদি স্বাভাবিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, স্বাভাবিক প্রথম আলোকে কোনটা সহায়তা হবে? খুব স্বাভাবিক। ধরেন সিমকো প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে কিছু কিছু মালিক আছে একেবারেই সরাসরি সরকারের পার্ট, সেটা পলিটিক্যাল প্যারাডিজমের কারণে সেইগুলা। শোনেন, একসময় বাংলাদেশে বাংলা বাণীও ছিল, সংগ্রামও ছিল, দিনকালও ছিল। আপনি দিনকালকে যদি 1000 টাকাও দেন, সে উনি বিএনপির এগেনস্টে কিছু বলবে না, সংগ্রাম জামাতের এগেনস্টে কিছু বলবে না, বাংলা বাণী আওয়ামী লীগের এগেনস্টে কিছু বলতো না। এটা হচ্ছে সরাসরি আপনি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড, আপনি পলিটিক্যাল দলের সমান্তরালে চলবেন। এটা সারা ওয়ার্ল্ডে অনেক জায়গায় আছে, এটা বাংলাদেশে না। কিন্তু ক্লায়েন্টালিজমটা যখন হবে, যখন আপনার অন্য ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, তখন ইউ বিকাম আ পার্ট অফ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজেশন।
পলিটিক্যালি যদি অ্যাফিলিয়েটেড হয় সেক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞাপনের কথাও তিনি বলছিলেন, পাশাপাশি সরকারের আস্থাভাজনের কথা বলছিলেন, এছাড়া অনেক সময় লাইসেন্সও পাওয়া কঠিন হয়ে যায়, সেটিও সাইফুল আলম চৌধুরী উল্লেখ করছিলেন। তাহলে প্রকৃত যে তথ্য, যে ঘটনা বা নিউজগুলো প্রকাশ করা বা প্রচার করা কি যাচ্ছে কিনা বা হচ্ছে কিনা, একেবারে হচ্ছে না, পাচ্ছি কিনা? একেবারে হচ্ছে না তা না, হচ্ছে। যেমন ধরেন আমরা হয়তো সেন্সিটিভ অনেক কিছু সেন্সিটিভ বিষয়গুলিতে আমরা হয়তো ততখানি পুরোপুরি 100% দিতে পারছি না, কিন্তু সমাজের অবিচার, দুর্নীতি, অন্যায় এগুলো নিয়ে কিন্তু কম বেশি সব চ্যানেলই বা মিডিয়াতে কিন্তু নানান ধরনের প্রতিবেদন হচ্ছে এবং মানুষ জানতে পারছে। এটা সত্য যে সাইফুল যেটা বললেন যে সাংবাদিকতার মধ্যে রাজনৈতিকীকরণ যেটা আর কি, এটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। আমাদের সাংবাদিক কমিউনিটির মধ্যে স্পষ্ট দুটো ভাগ আছে এবং সেটা রাজনৈতিক আদর্শের ভিত্তিতে। এটা যদি মানে আওয়ামী লীগ প্রো বিএনপি এরকম আছে কিন্তু, এবং এরকম রাজনৈতিক দলের কর্মসূচিও আমাদের এই সাংবাদিক সংগঠনগুলো পালন করে। কিছুটা তো প্রভাব মিডিয়াতে আছেই, তো অস্বীকার করলে মিথ্যা কথা বলা হবে। আবার এটাও আছে, যেটা সাইফুলই একটা এক্সাম্পল দিয়েছে, যে বিশেষ বিশেষ সময় বড় বড় পত্রিকা, একটা এক্সাম্পল তো দিল, একজন এডিটর তো স্বীকারই করেছেন যে 81টা মামলা হয়েছিল ওইটা স্বীকার করার পরে আপনার বিরুদ্ধে। হ্যাঁ, তো মানে বিশেষ জায়গা থেকে একটা জিনিস আসতো এবং এটা উনি যাচাই বাছাই করা ছাড়াই সেটা তাকে ছাপতে হয়েছে। তো ওনাদের মতো শক্তিশালী পত্রিকা, ওনাদের তো অবস্থান তো সোসাইটিতে অনেক শক্ত, ওনাদের বক্তব্য তো অনেক শক্ত, তাই না? তো ওনারা যদি এটা করতে হয় ওনাদেরকে, তাহলে বাকিদের অবস্থা কি? এটা সত্য যে আমি আগেই বলেছি যে আমাদের সমস্যা কি, ইন্টারনালও আছে, এক্সটার্নালও আছে। আপনি মিডিয়াতে আছেন, আপনি জানেন এগুলো, আপনার বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। তো এই সমস্ত কারণে এখন সাংবাদিকতা, ধরেন দুঃখের কথা বলি, এই যে সাংবাদিকতা যখন সবসময় যেটা দেখে আসছে যে সরকারে যে থাকে সে মিডিয়াকে অপছন্দ করে। কারণ কি, মিডিয়াতে নানান ধরনের খবর বের হয়, কখনো কখনো সরকারের বিরুদ্ধে যায়, সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে যায়, তাই না? এবং সরকার সমালোচনা কেউ সহ্য করতে পারে না, এটা হলো সরকারের চরিত্র। আর অপোজিশন সবসময় মিডিয়াকে পছন্দ করে, কারণ অপোজিশন মিডিয়ার মাধ্যমে তাদের কথাগুলি ছড়াইতে পারে। সরকারের যখন সমালোচনা হয় তখন তারা খুশি হয়, তাই না? যেমন ধরেন একটা পর্যায়ে বিএনপির অবস্থা যখন খুব খারাপ ছিল, ওই গত 15 বছরের মধ্যে কখনো কখনো বলা হয়তো যে সংবাদপত্রই তাদেরকে বাঁচিয়ে রেখেছে বা মিডিয়া তাদেরকে বাঁচিয়ে রেখেছে। প্রতিদিন একটা প্রেস কনফারেন্স করতো বিএনপি, সেটা আমরা প্রচার বা প্রকাশ করতাম। তো অপোজিশন মিডিয়াকে পছন্দ করে সবসময়, সরকার অপছন্দ করে সবসময়। এইবার যেটা হয়েছে, এখন বোথ অপোজিশন অ্যান্ড গভর্নমেন্ট দুই পক্ষই আমাদের উপর অসন্তুষ্ট। জি, কারণটা হচ্ছে কি, আমরা কারোই পারপাস সার্ভ করতে পারছি না, পারপাস না মানে কারো পছন্দ মতো আমরা ভূমিকা নিতে পারছি না বলে তারা মনে করেন। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ যে আমাদের প্রতি বা মেইন স্ট্রিমে যে গণমাধ্যমগুলোর প্রতি বা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার প্রতি যে আস্থা হারাচ্ছেন এবং তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটি কি কারণ? এবং বিশেষ করে তারা অন্যদিকে সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকছেন এবং সেই জায়গাটায় ফেক নিউজ ছড়ালেও তারা সেইগুলোকে বিশ্বাস করছেন কখনো কখনো, এটি কি কারণ কিনা? কিছুটা তো বটেই। যখন মিডিয়ার কাছ থেকে, ধরেন মানুষের চাওয়ারও তো শেষ নাই, বা মানুষ যখন যেটা চায় সবসময় যে সেটা লজিক্যাল হয় তাও আমার কাছে মনে হয় না। বাট ওভারঅল একটা জায়গা পর্যন্ত মানুষের চাওয়া তো মিডিয়াকে অবশ্যই পূরণ করতে হবে। জি, না হলে মিডিয়ার প্রতি মানুষ বা মিডিয়া কি বলেন পত্রিকা কিনে লোকে কেন পড়বে বা টেলিভিশন কেন দেখবে, তাই না? টেলিভিশন নিউজ কেন দেখবে? অবশ্যই মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। দেখেন, ওনাদের একটা আপনাদের অনুসন্ধান হচ্ছে অনেকগুলো ইনভেস্টিগেটিভ। জি, এখনও কিন্তু আপনি দেখবেন যে ইউটিউবে দেখলে এখনও ভিউ হয়। মানে আমি যেটা বলছি যে দেখেন, মিডিয়া, আপনি শুধুমাত্র মিডিয়ার কাছ থেকে সরকারের বিরুদ্ধে এক্সপেক্ট করতে পারেন না। দেখেন 2007 সালে তার আগ পর্যন্ত, 2007-এর আগ পর্যন্ত, ইভেন 2012-13 পর্যন্ত আপনি দেখবেন যে বাংলাদেশের সুশীল সমাজ, বিরোধী দল এবং মিডিয়া তিনটা সরকারের এগেনস্টে যেত। যদি মিডিয়া আক্রান্ত হতো সরকারের দ্বারা, তখন সুশীল সমাজ, বিরোধী দল এগিয়ে আসতো। যদি বিরোধী দল আক্রান্ত হতো অন্যায্যভাবে, তখন কিন্তু মিডিয়া এবং সুশীল সমাজ।
আপনি 2007-এর পরে 2009-এর নির্বাচন পরে আমাকে বলেন তো বাংলাদেশ আমরা যখন 2011-এর আগে, ইভেন 111-এর পরেও যেই সুশীল সমাজকে দেখেছিলাম যারা কথা বলতো, তারা কখনো কথা বলেছেন? যেই বিরোধী দলের যে অবস্থান ছিল, সে অবস্থান ছিল না। তাহলে এককভাবে মিডিয়া তো সমাজে টিকে থাকতে পারে না। সেটাই, আমরা সমাজের একটা অংশ এবং সমাজের অন্যান্য জায়গায় যে ধরনের যা হয় তার একটা প্রভাব তো এখানে এসে পড়ে। আমরা আগেই বলেছি, আমি আবারও বলি যে বিভিন্ন ধরনের বাধার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এবং ধরেন ইয়েস, আমি কি করতে পারি, আমি এই ধরনের বাধা যখন আসে, বাইরের থেকে আসুক আর ভিতর থেকে আসুক, আমি যদি মনে করি যে না আমি এটা মানি না, তাহলে আমার তো ওই জায়গাটা আমাকে আমার জবটা ছেড়ে দিতে হবে, তাই তো? এই সোসাইটিতে আমরা যারা শুধুমাত্র এই একটা চাকরির উপর নির্ভর করে আমাদের সংসার চলে, তাদের পক্ষে কি এরকম বিপ্লব করা সম্ভব? এই রুটি রুজিও একটা পিছুটান আমাদের, যে আমরা যেটা করা দরকার সেটা হয়তো অনেক সময় করতে পারছি না, কিন্তু এই ব্যাপারে কিছু বলতেও পারছি না। আমাদের এই যে লিমিটেশনস, এটা সবাই বুঝে না, সবাই হয়তো বুঝবেও না, কিন্তু আসলে এমন কিছু কিছু ব্যাপার বিভিন্ন দিক থেকে আসে যে আমরা আসলে সত্য কথা যে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছি না, এবং সেই কারণে মানুষ আমাদের প্রতি একটা সংবাদপত্র বা মিডিয়া বলেন, টেলিভিশনগুলির মধ্যে বলেন, কম বেশি আর কি, এটা কিছুটা অনাস্থা তৈরি হয়েছে। এবং কিন্তু তার মানে এই না যে সোশ্যাল মিডিয়ার উপরে যদি আপনি নির্ভর হয়ে পড়েন, এই যে আপনি তো একটু পড়ে শোনালেন যে 15 জন কি বলে সামরিক সেনা কর্মকর্তা রিজাইন করেছেন। আমি একটু আগে আপনাদের অফিসে আসার সময় দেখছিলাম, ফোনে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে একজন একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে যে ওই একটা ট্যাগলাইন দেয় না, সেনাপ্রধান বললেন এরকম কিছু একটা, অথচ সেনাপ্রধান এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ধরনের বিষয়গুলি যখন যত বেশি আসবে, তত কিন্তু মানুষ বেশি করে গুজব ছড়াবে, সমাজে অস্থিরতা তৈরি হবে, এবং এটা একটা মেইনস্ট্রিম যখন দায়িত্ব পালন করতে না পারবেন বা সুযোগ না পাবেন, তখন অন্য বিষয়গুলো। তো আপনার কাছে এখন কি মনে হয় যে এই চলমান যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে মেইনস্ট্রিমের গণমাধ্যম কি তার রোল প্লেটা পারফেক্টলি করতে পারছে কিনা? না, সেটা তো আমি বললাম কিছুটা। এখনকার যে চলমান আন্দোলন ঘিরে, মানে আপনি কি গত 2-1 দিনের কথা বলছেন? জি, গত 2-1 দিনের, সরি রাজা ভাই, গত 2-1 দিনে যদি ধরেন, ইভেন অবস্থার ইমপ্রুভ হয়েছে আমি বলবো, কারণ আমি ক্লোজলি মনিটরিং করছি টেলিভিশন চ্যানেলগুলো এবং ধরেন পত্রিকাগুলো একেবারেই। আপনি যদি বলেন যে, যেমন আমি আসলে নিজেই আপনার যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয় সেদিন থেকে মনিটরিং করছিলাম আর কি। তো যেদিন থেকে কারফিউ জারি হয় সেদিন থেকে আপনি যদি দেখেন মৃত্যুর সংবাদ প্রচার করছে কিনা, টেম্পারিং করে নিউজ প্রচার করছে কিনা, এরকম কয়েকটা ক্যাটাগরিতে আপনি যদি রেটিং করেন, তাহলে ওই বাতাবিলের মতো আপনি BTV 1, BTV 2 অনেককে আপনি র্যাঙ্কিং করে দাঁড়া পাইতে পারবেন। কিন্তু এর মধ্যেও কিন্তু অনেকে চেষ্টা করেছে। হ্যাঁ, যেমন আপনারা একটা আমি জাস্ট সিম্পলি উদাহরণ দিই। আপনারা গতকাল বা গত পরশু একটা স্টোরি করেছেন যে EU যে বৈঠক বাতিল হয়েছে। হ্যাঁ, অন্য চ্যানেল আবার এটা স্টোরি করেছে পররাষ্ট্রমন্ত্রী ব্রাসেলসে ইউর সাথে মিটিং করেছে, সেখানে EU পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছে। ঠিক আছে, ফলে আপনি মেসেজটা দেখেন। এর মধ্যেও কিন্তু আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। এখন এসে পুরোদমে এটা মানে চাপ প্রয়োগ হচ্ছে, ফলে এর মধ্যেও কিন্তু মিডিয়া চেষ্টা করছে। হ্যাঁ, কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের পোস্টগুলো দেখেন, ওনাদের মধ্যেও এই হত্যাযজ্ঞের জন্য রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আপনি দেখেন CSB বন্ধ হয়ে গেছিল 111-এর সময়। আমি এমনও দেখেছি আমার CSBর এক কলিগ তার বাসা ভাড়া দিতে না পারে, বাসার নতুন বিয়ে করেছিল, বাসার সমস্ত ফার্নিচার বিক্রি করে দিয়েছে, পরের দিন কী খাবে সে জানতো না। আপনি একটা প্রতিষ্ঠানে 400 জন কর্মী একসাথে একদিনে মানে এটা বিনা মেঘে বজ্রপাতের চেয়ে ভয়ঙ্কর। আপনি সবার অবস্থা এক না, অর্থনৈতিক অবস্থা। ফলে রাজবের মতো যারা বস আছেন, তাদেরকে পুরো প্রতিষ্ঠানের এই 400 কর্মীর কথা চিন্তা করতে হয়। দ্যাট ইজ রিয়েলিটি আসলে। আবার তাদেরকে দর্শকের কথা চিন্তা করতে হয়। আপনার কাছে যদি একটু আসে যে যদি বন্ধই করে দিতে হয় বা বন্ধই হয়ে যায়, সেক্ষেত্রে এখন থেকে কোনো রকম
কোনো পরিকল্পনা নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, বা গণমাধ্যমগুলোর অদূর ভবিষ্যতে কোনো ধরনের প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে কিনা? এই ধরনের কাজ করতে গেলে না একটা ইউনিটি দরকার হয়। গণমাধ্যম, সবগুলো গণমাধ্যম, অথবা ধরেন যদি সেক্টর আলাদা করেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনি যদি এক হয়ে একটা সিদ্ধান্ত নেন তাহলে সেটা এক্সিকিউট করা সম্ভব। কিন্তু আমাদের মধ্যে সেই ইউনিটি নাই। আমাদের এক একটা হাউস চলে এক এক রকম পলিসি থেকে, একটার সঙ্গে আরেকটা মিলবে না। নিজেদের পলিটিক্যাল ইন্টারেস্টে আবার দ্বন্দ্ব আছে, পলিটিক্যাল ইন্টারেস্টে দ্বন্দ্ব আছে। তো আমরা যেটা আপনি বলছেন সেরকম এটার অ্যান্সার সহজে দেওয়া মুশকিল। আমরা সবাই মিলে একটা কাজ করতে পারবো না, এখন সেই অবস্থা নাই। বাট এখন আমি বলবো যে এই সিচুয়েশনের জন্য আমাদেরকে অনেকে দায়ী করেন। আমরা যারা গেটকিপার আছি বা উপরের দিকে আছি নিউজ রুমে, অবশ্যই আমাদের রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে। কিন্তু মানে সীমাবদ্ধতাগুলো যদি সবাই বুঝতে পারতো তাহলে হয়তো আমাদের ব্যাপারটা বলতো। যেটা সাইফুল বলে যে রক্তক্ষরণ কিন্তু আমাদের মধ্যেও আছে। কিন্তু অনেক সময় চাকরিজীবীদের যেটা থাকে আর কি, সব চাকরিতেই মানে কিছু মানে বেশিরভাগ ক্ষেত্রে ইন জেনারেল, যে আপনি চাকরিজীবী, আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন না। তো এর মধ্যেও আমি মনে করি যে সবাই না পারলেও কেউ কেউ পারছে। এবং আমি মনে করি যে আবারও বলি যে এই ধরনের পরিস্থিতিতে যখন আমরা পড়ি, যখন আমাদের দিকে সবার চোখ থাকে, সবাই বুঝতে চেষ্টা করে কে কী করছেন, তখন আমরা অনেক কিছু শিখতে পারি। এবং সেই শিক্ষা থেকে আমরা এখন যারা শিখছি, এই যেসব লেসন আমরা পাচ্ছি, এটা থেকে যদি আমরা ভবিষ্যতে কিছুটা কারেকশন করেও কিছুটা সিচুয়েশনটা ইমপ্রুভ করতে পারি, সেটা আমার মনে হয় যে এবার আমরা আমরা অনেক কিছু শিখছি। ভবিষ্যতে সুযোগ পেলে এই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা অবশ্যই আমাদের থাকবে। আরেকটি বিষয় আমরা একেবারে শেষ প্রান্তে আছি। আরেকটি বিষয় একটু জানতে চাইব দুজনের কাছেই। প্রথমে আপনার কাছে রাজা ভাই, আপনার কাছে আসতে চাই যে গণমাধ্যমগুলোর পেশাদারিত্ব বা পেশাগত যে দায়িত্ববোধ, সেই জায়গাটা একটু বলবেন। পাশাপাশি সাধারণ মানুষজনের যে তথ্য জানার অধিকার, সেই জায়গাটা কি হবে এখন? না, রাইট, তথ্য জানার অধিকার তো মানুষের অবশ্যই একটা অধিকার, যেটি লজিক্যাল, তারা তথ্য জানতে চাইবেই। কিন্তু কখনো কখনো হয় কি, যেটা আমরাও দিতে পারছি না, তারাও জানতে পারছেন না। আবার কখনো কখনো যেটা তথ্য না, অপতথ্য, সেটাও তারা জানতে চায়। এটাও একটা মুশকিল। আমি কিছু উদাহরণ, যাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে যারা কাজ করে, তাই না? যেমন ধরেন এই আন্দোলনের মধ্যেও তো এরকম এরকমও বলা বলি হচ্ছে যে সাধারণ ছাত্ররা এই আন্দোলনটা শুরু করেছিল, তারাই ভিকটিম হয়েছে, এটাও সত্য। তাদের একটা মূল দাবি থেকে এখন আন্দোলনটা অনেক দূরে চলে গেছে, অন্য অনেক ইস্যু এর মধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, এগুলি তো আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তো তাদের তারা ছাড়া আরও যারা ধরেন অন্য ইস্যু নিয়ে অন্য মতলবেও কিছু অনেকে এর সঙ্গে যুক্ত হয়েছে, তারা কিন্তু অপতথ্য বা তাদের সুবিধাজনক তথ্য আমার কাছে জানতে চাইবে। তাদের মতো তাদের ইচ্ছা মতো আমরা ভূমিকা পালন করি, সেটি তারা এক্সপেক্ট করে। সেটির সাথে সম্ভব না। তবে তথ্য জানার যে অধিকার, সেটুকু পূরণ করার জন্যে আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে। আমি আগেও বলেছি, আমরা হয়তো 100% সেটা করতে পারছি না। সেটার জন্যে অবশ্যই আমাদের দায় আছে, এবং সেই দায় স্বীকার করে নিয়েই বলবো আমাদের ভবিষ্যতের জন্যে এই শিক্ষা একটা বড় পাথেয় হয়ে থাকবে। আপনার কাছে, আপনি যেহেতু শিক্ষক মানুষ এবং নতুন প্রজন্ম তৈরি করছেন, সাংবাদিক তৈরি করছেন, তাদেরকে কি মেসেজ দিচ্ছেন? এই যে দেখেন, তরুণরা বা আমাদের শিক্ষার্থীরা বলছে যে এখন কোটা সংস্কার না, দেশ সংস্কার বা রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্রের একটা পার্ট হচ্ছে গণমাধ্যম। আপনি শুরু করছেন প্রফেশনালি। আমি যেহেতু সময় নেই, দুইটা বিষয় বলি। একটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এক সময় বাঙালিকে ভাতে মারতো, পানিতে মারতো, তাই না? বাংলাদেশ ওই অধিকার আদায়ের জন্য স্বাধীন হয়েছে। এরপর দেখলাম আমাদের কিন্তু বিদ্যুতে মারতো। দেখেন আপনি, বিদ্যুতের কারণে অনেকগুলো আন্দোলন হয়েছে, এবং একজন এমপির নাম হয়ে গেছিল দৌড় সালাউদ্দিন। বাংলাদেশের মতো হাইব্রিডিজমের কান্ট্রিগুলোতে কোনো না কোনো সময় আমার ধারণা যে 2 থেকে 5 বছরের মধ্যে, হয়তো বাংলাদেশে অথবা অন্য কোথাও, নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের দাবিতে আন্দোলন হবে। এটা হবেই যদি এরকম ইন্টারনেট শাটডাউন বা এরকম স্লো হয়। কারণ ইন্টারনেট
একটা হিউম্যান রাইটসের পার্ট হয়ে গেছে আপনার। আপনি ইন্টারনেট ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারেন না। ইভেন ভাত খাবেন, হোটেল থেকে আনাবেন, সেটাও আপনি চিন্তা করতে পারেন না। ঠিক আছে। আরটা হচ্ছে আপনি যেটা বলছিলেন গুজব, এই জাস্ট লেটেস্ট উদাহরণটা দিয়ে বলি যে সরকার বলছে যে সরকারের আইসিটি প্রতিমন্ত্রী যে গুজব ঠেকানোর জন্য প্রথমে কিন্তু বলেছিল যে গুজব ঠেকানোর জন্য এবং সাইবার সিকিউরিটির জন্য আমরা ইন্টারনেট বন্ধ করে দিলাম। ঠিক আছে। এবং তার পরবর্তীতে আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে যে সরকারের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে, সরকার আসলে গুজব ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল করতে হয় সরকারকে। একটা হচ্ছে শর্ট টার্ম মেয়াদে, দীর্ঘমেয়াদে অন্য প্ল্যান আছে, অন্য পরিকল্পনা নিতে হয়। কিন্তু শর্ট টার্মে সেটা হচ্ছে সরকার যেটা করছে বর্তমান সময়ে, এটাকে বলা হয় আসলে গুজব তথ্যের মধ্যে মোরগ লড়াই। তো মোরগ লড়াই মানে আপনি দুইটা মোরগকে আপনি গুজব দিয়ে সরকার গুজব ছড়াচ্ছে, সরকার বিরোধীরা গুজব ছড়াচ্ছে। কিন্তু মোরগ লড়াইয়ের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সেই লেভেল প্লেইং ফিল্ডটা কখন? সেটা হচ্ছে জনগণের পারসেপশন 50-50 থাকতে হবে। কিন্তু আপনি যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে তারপর থেকে সরকারের প্রতি জনগণের পারসেপশন বিলো না, শুধু এটা নেগেটিভে চলে গেছে। এক এক মন্ত্রী যখন এক এক সময় এক এক রকম কথা বলেন, আপনি যে ন্যারেটিভগুলো তৈরি করছেন, এটা তৃতীয় পক্ষ, এটা চতুর্থ পক্ষ, আপনি হত্যাযোগ্য হচ্ছে, ধ্বংসযোগ্য বড়, এবং আপনি নিজেও গুজব ছড়াচ্ছেন, সেটা জনগণ আর নিচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। ফলে এই মোরগ লড়াই দিয়ে গুজব ঠেকানো যায় না। অনেক ধন্যবাদ জনাব সাইফুল আলম চৌধুরী, জনাব রেজওয়ান হক, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।